শুভ সন্ধ্যা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর একটা বিষয় স্থিতি এবং গতি, এই বিষয়টা সম্পর্কে জানব। প্রথমে আমরা একটু দেখে নেব বা জেনে নেব আমাদের কোনো বস্তু স্থির কিংবা গতিশীল এই বিষয়টা বলতে আমরা কি বুঝি। স্থির বস্তু বলতে আমরা কি বুঝি সেইটা আমাদের সামনে অনেক কিছুই বস্তু আছে যাদেরকে আমরা স্থির দেখি। এসব একটু পরিচয় করে নিই তাদের সঙ্গে, কোন কোন বস্তুগুলিকে আমরা স্থির বস্তু সাধারণত বলে থাকি। এটা আমাদের কাছে একটা পরিচিত একটা চিত্র, যে চিত্রটা একটা ছুটির দিনের ক্লাসের চিত্র। ক্লাস ছুটি হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ছাত্ররা বাড়ি যাওয়ার সময় চেয়ারটাকে টেবিলের উপর তুলে দিয়ে গেছে। ফ্যান ঝুলছে, ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, চেয়ার সমস্ত কিছুই স্থির দেখছি আমরা এটাকে স্থির বস্তু বলেই বলি। স্থির বস্তু বলতে আমাদের যা ধারণা, এখানে সকল বস্তুগুলোকে আমরা স্থির দেখছি। আরও একটা পরিচিত দৃশ্য, কোনো একটা মিটিং কিংবা বিয়েবাড়ির শেষ হয়ে যাওয়ার পর খালি চেয়ার বসে আছে, চেয়ারগুলো এক জায়গায় বসে আছে, আমরা তাদেরকে বলি স্থির বস্তু। এটি একটি ছুটির দিনে লাইব্রেরির চিত্র। ছুটির দিন লাইব্রেরিগুলো, ফ্যান, চেয়ার, টেবিল, বুকশেলফ সমস্ত কিছুই, লাইট সব কিছুই বন্ধ এবং স্থির অবস্থায় বসে আছে। আমাদের সকলের এ সম্পর্কে ধারণার কোনো দ্বিমত নেই, আমরা সকলেই এক কথায় এটা স্বীকার করব যে এগুলো হচ্ছে স্থির বস্তুর উদাহরণ। অর্থাৎ আমরা স্থির বস্তু বলতে বুঝি। আরেকটা চিত্র আমার আর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা একটি বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংগুলোকে আমরা আমাদের দিনের পর দিন আমরা এদেরকে এক জায়গায় স্থির অবস্থাতেই দেখি, অর্থাৎ এদেরকে আমরা স্থির বস্তু বলেই আমাদের ধারণা মতো আমরা জানি। এই কতগুলো চিত্র এবং কথার মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে স্থির বস্তু বলতে আমরা তাদেরকেই বুঝি যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্থান পরিবর্তন করে না, তাদেরকে আমরা সাধারণত স্থির বস্তু বলি। তাহলে আমাদের স্থির বস্তু সম্পর্কে ধারণা তৈরি হলো। যাদেরকে আমরা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে দেখি না, তারাই হলো স্থির বস্তু। গতিশীল বস্তু বলতে আমরা কাদেরকে বুঝি? এসো আমরা কতগুলো আমাদের পরিচিত দৃশ্য দেখে নিই। এই চিত্রটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা পিপিলিকা ছুটে বেড়াচ্ছে। আমরা খেলার মাঠে একটু যদি নজর করি তাহলে এরকম পিঁপড়েকে আমরা ঘুরতে দেখি, একটা গর্ত থেকে আরেকটা গর্তে যাচ্ছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আমরা বলি এগুলো গতিশীল বস্তু। এটি একটি গতিশীল বস্তুর আমাদের পরিচিত উদাহরণ। আরেকটি পরিচিত উদাহরণ আমরা দেখব। এখানে খুব একটু যদি আমরা লক্ষ্য করে দেখি, দুটো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে খেলার মাঠে, বাড়ির কাছের ছোট্ট জঙ্গলে, পুকুরের পাড়ে আমরা এরকম ছোট ছোট প্রজাপতিদেরকে উড়তে দেখি। আমরা এদেরকে গতিশীল বস্তু বলবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর আরেকটা চিত্র, তোমাদেরই বয়সী একটি ছেলে সাইকেল চালাচ্ছে। এটিও বলবো আমরা গতিশীল বস্তুর উদাহরণ। এসব আরেকটা উদাহরণ দেখা যাক। একটা বল রাস্তা দিয়ে তুমি গড়িয়ে দিলে, বা ফুটবলের মাঠে বল এদিক ওদিক চলছে, আমরা তাদেরকে বলবো গতিশীল বস্তু। যে কতগুলো উদাহরণ আমরা দেখালাম, সেখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে নিশ্চয়ই পারি
যে সময়ের সঙ্গে সঙ্গে যে সকল বস্তু তাদের স্থান পরিবর্তন করে তাদেরকে আমরা গতিশীল বস্তু বা সচল বস্তু বলতে পারি। এই দুটো উদাহরণ থেকে আমরা স্থির বস্তু এবং গতিশীল বস্তু বলতে আমরা কি বুঝি, সাধারণত আমরা কি বুঝি সেটাই আলোচনা করলাম। এবার দেখা যাক সকল ক্ষেত্রে এই ধারণাটা সঠিক কিনা, কিংবা যখন আমরা এর থেকেও ভিন্ন রকমের কিছু অবস্থার সম্মুখীন হব তখন আমরা সেগুলোকে কি বলবো, বা আমাদের এতক্ষণ পর্যন্ত আলোচনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা পরিবর্তন হয় কি না, এসো কতগুলো কাজকর্মের মধ্য দিয়ে আমরা দেখি। আমি আমার বন্ধু শোভনকে ডেকে নিচ্ছি এবং ওকে এই চেয়ারটাতে বসতে অনুরোধ করছি। এটা সকলেই আমরা একমত হব, আমি এবং শোভন পরস্পরের মধ্যে কোনো স্থান পরিবর্তন হচ্ছে না এই মুহূর্তে। তাহলে নিশ্চয়ই আমি শোভনকে স্থির বলবো, শোভনও আমাকে স্থির বলবে। এখন আমি যদি এইখান থেকে নেমে গিয়ে একটু পাইচারি করি তাহলে নিশ্চয়ই শোভনের মতামতটা একটু পরিবর্তন হবে এবং ও আমাকে গতিশীল বস্তু কিংবা সচল বস্তু হিসেবেই বলবে। এবং আমি যদি একটু আর চোখে ওর দিকে তাকাই তাহলে দেখব যে ওরও আমার সাপেক্ষে স্থান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমার সাপেক্ষে ও গতিশীল এবং ওর সাপেক্ষেও আমার যেহেতু স্থান পরিবর্তন হচ্ছে বা আমি একটু গতিতে আছি, আমি বলবো গতিশীল। এ পর্যন্ত ঠিক আছে। এরপর আমি শোভনকে নিয়ে আরেকটা কাজ করব। আমাদের কাছে একটা থলে আছে, থলেটা আমরা দুজন দুই দিকে ধরলাম, এরপর আমরা দুজন সমান্তরালভাবে একটু হাঁটব, তারপর আমরা আলোচনা করছি কি ব্যাপারটা হলো। এই পুরো প্রক্রিয়াটিতে আমার এবং শোভনের মধ্যে কোনো স্থানের পরিবর্তন হয়নি, কিংবা আমরা পরস্পরের সঙ্গে যে দূরত্ব প্রথমে ছিল এই পুরো প্রক্রিয়াটা করার পরেও সেই একই দূরত্ব বজায় রয়েছে। যদিও তোমরা সকলেই বলবে যে আমরা দুজন কিন্তু গতিশীল ছিলাম। তাহলে এক্ষেত্রে শোভনের সাপেক্ষে আমি গতিশীল নই, শোভনও আমার সাপেক্ষে গতিশীল নয়, অথচ তোমরা আমাদেরকে তোমাদের সাপেক্ষে গতিশীল বলে বলবে। এরকম আরও অনেক দৃশ্য আমরা বলতে পারি। যেমন তোমরা যখন বাসে করে তোমার মামার বাড়ি যাচ্ছ, জানালার পাশে তুমি রয়েছো বসে, কি দেখি আমরা? দূরের গাছপালা পেছন দিকে চলে যায়। সেই দৃশ্যটা একবার মনে করার চেষ্টা করো এবং আমি তোমাদের সামনে সেই দৃশ্যটা একবার দেখাচ্ছি। ঠিক এরকমই একটি দৃশ্য আমরা জানালার পাশে বসে দেখতে পাই যখন বাসে করে কোথাও যাই। পাশের ঘর বাড়ি, দোকানপাট, গাছপালা সবই পেছন দিকে পিছিয়ে পিছিয়ে যায়, যদিও আমরা জানি যে আমরা কিন্তু রাস্তা কিংবা যে কোনো একটা রাস্তার পাশের দোকানের সাপেক্ষে পরপর দূরে সরে চলেছি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কোনো একজন ব্যক্তি তিনিও আমাকে বলবেন যে আমি গতিশীল, আর আমি বলবো তিনি গতিশীল। একই রকম ঘটনা ঘটে যখন আমরা দিনের বেলায় সকালবেলায় উঠে দেখি সূর্য একদিকে উঠছে, পশ্চিম দিকে
অস্ত যাচ্ছে। আমরা সারাদিনই নিজেদেরকে স্থির মনে করি, কিন্তু আসলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। এবং তোমরা জানো, সকলেই আমরা জানি যে অন্যান্য গ্রহগুলিও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু যখন আমরা পৃথিবীর বুকে বসে রয়েছি, তখন বিষয়টা আমরা অনুভবই করতে পারছি না যে আমরা ঘুরছি, সূর্য নয়। আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করব। সাধারণত পৃথিবীর এই যে ঘূর্ণন কিংবা অন্যান্য গ্রহগুলি যে ঘুরতে থাকে সেটা সূর্যের চারিদিকে, সেটা কেমন দেখতে হয় একটা অ্যানিমেশন চিত্রের সাহায্যে আমরা একটুখানি দেখব। এখানে মাঝখানে একটা হলদে রঙের, তোমরা দেখতে পাচ্ছ যে মাঝখানে একটা হলদে রঙের স্থির বস্তু বিন্দু রয়েছে, চারিদিকে নীল রঙের বিভিন্ন বিন্দু ঘুরে বেড়াচ্ছে। এটি হলো সূর্যকে ঘিরে অন্যান্য গ্রহদের ঘূর্ণনের একটি সিমুলেশন মডেল। যাই হোক, সিমুলেশন মডেল কথাটা তোমাদের কাছে নতুন, কিন্তু এটাকে একটা কম্পিউটারের সাহায্যে বানানো হয়েছে, এইটুকু তোমরা মনে ধরতে পারো। এরকম একটা মডেল চিত্র তোমরা বুঝতে পারো, যেটা আমরা পৃথিবীর বুকে বসে কখনোই ধারণা করতে পারি না। এই সব কিছু আলোচনার মূলে শেষে আমরা যেটা সিদ্ধান্তে আসতে পারি যে কোনো বস্তুকে স্থির কিংবা গতিশীল কি বলবো, সেটা অবশ্যই কে বলছেন বা কে দেখছেন তার উপর নির্ভর করে। আমরা যাকে স্থির বস্তু, তুমি যাকে স্থির বস্তু বলে মনে করছো, অন্য কারুর সাপেক্ষে সে কিন্তু গতিশীল বস্তু হতেই পারে। তাই এই রকম একটা সিদ্ধান্ত আমরা নিতেই পারি যে স্থির কিংবা গতিশীল ব্যাপারটাই দর্শক সাপেক্ষ, দর্শকের উপর নির্ভর করেই সেই সিদ্ধান্তে আমাদের আসতে হয়। তোমরা কখনোই দুই বন্ধুর মধ্যে এরকম বিতর্ক জুড়ে দেবে না একটা বস্তু গতিশীল কিংবা সে স্থির কি না। এটি কখনোই একটা বিতর্কের বিষয় নয়, যিনি দেখছেন তার উপরই এটা পুরোটাই নির্ভর করে। এই পর্যন্ত আমরা যে ধারণাটা করলাম সেটি হলো স্থির বা স্থিতি এবং গতি সম্পর্কিত ধারণা। যে ধারণার মোদ্দা কথা আমরা যেটা মনে রাখতে চেষ্টা করব সেটা হলো কোনো বস্তুর স্থির অবস্থা কিংবা গতিশীল অবস্থা বিভিন্ন দর্শকের সাপেক্ষে বিভিন্ন হতেই পারে। এখন আমরা দেখব যে কোনো একটা বস্তুকে গতিশীল করা হয় কিভাবে, অর্থাৎ আমরা একটু বলের ধারণাতে আসব। কারণ কোনো বস্তুকে গতিশীল করতে গেলে যেটা প্রয়োজন, দেখা যাক আমরা কোনো বস্তুর কিরূপ পরিবর্তনের মধ্য দিয়ে কি সিদ্ধান্তে আসতে পারি। আমার কাছে এখানে একটি বক্স রয়েছে। এই বক্সটিকে, এটি এক জায়গায় স্থির রয়েছে। এটিকে যদি আমি তার স্থান পরিবর্তন করতে চাই, করি। একটা কিছু করলাম আমরা, সেটা হলো হাত দিয়ে আমরা বলতে পারি ঠেললাম। আবার যদি আমি ওকে পুনরায় তার আগের জায়গায় ফিরে নিয়ে যেতে চাই, তাহলে কি করব? তোমরা লক্ষ্য করো, আমি আগেরটাকে ঠেলা বলেছিলাম, এটাকে বলতে পারি উল্টোটা টানা। তোমরা কোনো শহরের কোনো দোকানে যদি যাও, তাহলে তার কাঁচের বড় দরজাতে দুটো কথা লেখা থাকে, পুশ এবং পুল, অর্থাৎ দরজাটাকে ঠেলা কিংবা টানার মধ্য দিয়ে দরজার ভেতরে তুমি প্রবেশ কিংবা বাহির করতে পারো।
তাহলে একটা বস্তুর স্থান পরিবর্তন করার জন্য আমরা ঠেলতে পারি কিংবা টানতেও পারি। এখন আমি আরেকটা কাজ করব। আমার হাতে একটি বল রয়েছে, বলটাকে তার স্থান পরিবর্তন করানোর জন্য আমি এই জায়গা থেকে ঠেলে দিলাম, অর্থাৎ গড়িয়ে দিলাম আমরা বলি, কিন্তু আমি বাম হাত দিয়ে আবার সেটা ধরে ফেলেছি। যদি এটা না ধরতাম তাহলে ওটা পড়ে যেত। তাহলে আমি গতি সৃষ্টি করার জন্য ওটাকে গড়িয়ে দিলাম, অর্থাৎ ঠেলে দিলাম। আবার তার গতিটাকে এক্ষেত্রে বলবো থামানোর জন্য আমরা বাম হাত দিয়ে সেটাকে আবার ধরে ফেললাম। অবশ্যই আমরা এটা যদি একটু ভারী কোনো বল হতো, এটা খুব হালকা বল, আমার খুব অনুভব হলো না, যদি ভারী বল হতো, এটা লোহার বল হতো, তাহলে আমায় একটুখানি ঠেলতে হতো এরকম করে, অর্থাৎ বলটা আমায় একটুখানি ঠেলে নিয়ে চলে যেত। যাই হোক, আমরা এটা বলতেই পারি যে কোনো একটা বস্তুকে, বলকে যদি আমি গড়িয়ে দিই তখন একটা কিছু প্রয়োগ করতে হয়, আবার তাকে যখন থামাতে চাই তখনও আমায় কিছু একটা প্রয়োগ করতে হয়। আবার আরেকটু যদি দেখানো যায় একটা ব্যাপার, একটা বল গড়িয়ে দিলাম আস্তে আস্তে, এরপর গতিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাকে একটা কিছু প্রয়োগ করতে হলো। গতিটা আরেকবার দেখা যাক, আস্তেই ছিল, আমি এরকম করে আবার দিলাম, তাহলে গতিবেগটা, আমরা গতিবেগ যাই বলি না কেন, গতিটা বাড়ার জন্য আমায় একটা কিছু করতে হলো, আবার এটার জন্য আমায় একটা কিছু প্রয়োগ করতে হলো। এই রকম আরেকটা কাজ করতে পারি আমরা, এটাকে এইদিকে সোজা ঠেললাম, আবার এইখানে একটু বল প্রয়োগ, এইখানে একটুখানি টাচ করে দেওয়ার ফলে বলের গতির অভিমুখটা ওই দিকে হয়ে গেল। তাহলে এই সমস্ত ক্ষেত্রতেই আমি যদি এটা না করতাম, হাত যদি না এখানে ঠেকাতাম, তাহলে অবশ্যই সেটা এইদিকেই গড়িয়ে যেত। হাতটা ঠেকানোর ফলে সে তার গতির অভিমুখটা পাল্টে নিল। তাহলে আমরা এই কতগুলো কাজের মধ্য দিয়ে, অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা বলতে পারি এই ক্ষেত্রগুলোতে আমরা যেটা যেটা করলাম, কখনো টানলাম, কখনো ঠেললাম, কখনো কারুর গতি সৃষ্টি করলাম, কারুর গতি থামালাম, আবার কারুর গতির মান বৃদ্ধি করলাম, গতির মান হ্রাস করলাম, গতির অভিমুখ পাল্টে দিলাম, এই সমস্ত ক্ষেত্রতেই বিভিন্ন নামে একটা বিশেষ ধরনের জিনিস আমরা প্রয়োগ করেছি। আমি বিশেষ ধরনের জিনিস বলবো না, এটাকে আমরা বলতে পারি এটা বিশেষ ধরনের রাশি। তোমরা ইতিমধ্যে রাশি বা ভৌত রাশি সম্পর্কে জেনেছো তোমাদের পূর্বের ক্লাসগুলিতে। যে রাশিটা এখানে কাজ করছে বা যে ভৌত রাশিটার কথা আমরা বলছি, সেটার একটাই নাম, তার নাম হলো বল। এই বলকে এই বলের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ওই বলের মানে হলো, ইংরেজি অর্থ যেটাকে আমরা বলি ফোর্স, এটা বল, বাংলা ইংরেজি একই ব্যাপার। তাহলে প্রতিটি ক্ষেত্রে আমরা যেটা প্রয়োগ করেছি সেটিকে বলছি আমরা বল। তাহলে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি সেটা হলো, কোনো বস্তুকে টানা, ঠেলা, গড়িয়ে দেওয়া, তার গতিবেগ বাড়ানো, তার গতিবেগ কমানো, তার গতির অভিমুখ পরিবর্তন করিয়ে দেওয়া ইত্যাদি ক্ষেত্রগুলিতে আমরা যেটা প্রয়োগ করি সেটিকে বলি আমরা বল বা ফোর্স। এখন বলের সম্পর্কে ধারণা আমাদের হয়েছে। এবারে বল যেহেতু একটা ভৌত রাশি, আমি এখনই বললাম, তোমরা পরিমাপ পদ্ধতির ক্লাসে জেনেছো যে ভৌত রাশি পরিমাপ করা হলে তার একটা একক থাকে। কোনো ভৌত রাশিকে যখন আমরা পরিমাপ করি, সেটিকে মান একটা রয়েছে তার, এবং তার একটা এককও থাকে। যেমন তোমরা দৈর্ঘ্য পরিমাপ করেছো, তোমরা ভর পরিমাপ করেছো। দৈর্ঘ্য পরিমাপের সময় কোনো একটা স্কেলের দৈর্ঘ্য, তোমাদের যে স্কেল রয়েছে সেই স্কেলের দৈর্ঘ্য সাধারণত কয়েক সেন্টিমিটার হয়। তোমরা এই স্কেল তোমরা দেখেছো তোমরা।
স্কেল দেখেছো, স্কেলের একটা আমি যেটা বলতে চাইছি এক্ষেত্রে এককের ধারণাটা, তোমরা এককটা জানো যে সেন্টিমিটার, মিটার ইত্যাদি নানা ধরনের একক দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার করা হয়, ভর পরিমাপের জন্য গ্রাম, কিলোগ্রাম ইত্যাদি ব্যবহার করা হয়। সেরকমই বলও পরিমাপ করা হয় একটা এককের সাহায্যে। যে এককটার দুটো আমি বলবো জনপ্রিয় একক রয়েছে, একটা হলো ডাইন এবং আরেকটি হলো নিউটন। জনপ্রিয় এই কারণেই আমি বলবো যে এটা খুব বেশি করে ব্যবহার করা হয়, এই সমস্ত এককগুলিকে বেশি ব্যবহার করা হয়। তো ডাইন এবং নিউটন, সিজিএস পদ্ধতি, যাই হোক আমরা সিজিএস পদ্ধতিতে যেতে চাইছি না, আমরা বলবো ছোট একক হলো ডাইন এবং নিউটনটি হলো একটু বড় একক, বড় মাপের একক। এবারে তোমাদের অভিজ্ঞতা থেকে তোমরা জানো যে যদি আমি বলের কথাই বলি, কখনো বল আমাদের বেশি প্রয়োগ করতে হয়, কখনো বল আমাদের কম প্রয়োগ করতে হয় বিভিন্ন ক্ষেত্রে। তাহলে 1 নিউটন বল ঠিক কতটা, যেহেতু আমরা বলেছি যে নিউটন হলো জনপ্রিয় এককগুলির মধ্যে একটি, এবং তোমরা জানবে এই এককটা খুব বেশি পরিমাণ পরবর্তী সময়ে তোমাদের আরও পড়াশোনার মধ্য দিয়ে জানতে পারবে, এই এককটি খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এই 1 নিউটন বল ঠিক কতটা বল, মানে আমি একটা দরজা ঠেললাম কি একটা টেবিলকে আমি টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, আমি ঠিক কতটা বল প্রয়োগ করেছি, মানের দিক থেকে সেটা কতটা, সেটা একটা ধারণা আমাদের সকলেরই হওয়া দরকার। তাই আমরা একটা 1 নিউটন বলের ধারণা একটুখানি করে নিতে চাই। তোমরা একটা যন্ত্রই বলা ভালো, এই যন্ত্রটা তোমরা ইতিমধ্যে দেখেছো। এই যন্ত্রটাকে আমরা বলছি স্প্রিং তুলা যন্ত্র। এই স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়। ওজন মানে কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার নিজের দিকে, সেটাকে বলি আমরা ওজন। তো ওজন যেহেতু পৃথিবীর দ্বারা প্রযুক্ত হওয়ার টান বা বল, তাহলে ওজনও নিউটন এককে প্রকাশ করা যায়। আর এটি হলো ওজন পরিমাপ করার একটা খুব সহজ যন্ত্র। আমি 1 নিউটন বল এখানে নিচে আমি যদি টানি, তোমরা স্কেলটা দেখতে পাচ্ছ, এখানে কতগুলো দাগ দেওয়া আছে। এদিকটা নিউটন, একদম শেষ পর্যন্ত 50 নিউটন। ওপরের যে হলুদের যে এই বর্ডারটি রয়েছে, এটা 0 থেকে একটু উঁচুতেই আছে, যাই হোক এটা একটুখানি ত্রুটিযুক্ত। আমি যদি স্যার একটু ক্লোজ করুন, এইটা এবারে 0 দাগের সঙ্গে হলুদ দাগটা প্রায় একই লেভেলে রয়েছে, একই দাগেই রয়েছে বলে মনে করতে পারি। আমি এরপর এটা একটু টানলাম, 1 ঘর এসছে। এই যে পরিমাণ বলটা দিলাম, এটাকে বলছি আমরা 1 নিউটন। এখন তোমাদের আমি প্রয়োগ করছি, তোমাদের আর কি অনুভব হবে এটা তোমরা হাতে নিয়ে দেখতে পারো। হাতে নিয়ে দেখে তোমরা নিজেরা টেনে অনুভব করতে পারো কতটা বল তুমি 1 নিউটন বল প্রয়োগ করা মানে কতটা বল প্রয়োগ করছো। কিংবা তোমার পিঠে যখন তুমি তোমার বইয়ের ব্যাগটা বাড়ি থেকে নিয়ে আসছো, সেটা ঠিক কত নিউটন বল তোমার কাঁধের উপর প্রযুক্ত করছে, সেটার একটা অনুভব তুমি এইখানে তোমার ব্যাগটা ঝুলিয়েও পেতে পারো। এই যন্ত্রটার সাহায্যে আমরা বলের মান সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারি। তাহলে এই গেল নিউটন বল বলতে আমরা কি বুঝি। এবারে আমাদের কতগুলো পরিচিত পরিবর্তন তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, যে আমরা বল প্রয়োগ করে আমরা যে পরিবর্তন নানাভাবে করি আমাদের সারাদিনের কাজকর্মে, তার কতগুলো আমরা একটুখানি দেখে নিতে পারি। আমার কাছে কিছু রাবার ব্যান্ড রয়েছে। এই রাবার ব্যান্ডগুলো আমি যখন টানছি, অর্থাৎ আমি বল প্রয়োগ করছি, তাহলে একটা জিনিস এখানে তোমাদের
আমার পূর্বের কথার সঙ্গে তোমাদের দ্বিমত হতে পারে। আমি বলেছিলাম যে বল প্রয়োগ করে বোধহয় শুধু তার স্থান পরিবর্তন, গতি ইত্যাদি দিতে সৃষ্টি কিংবা কমানো ইত্যাদি ইত্যাদি করানো যেতে পারে, কিন্তু এখানে একটা আরেকটা জিনিসও আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন যদি আমরা করাতে চাই সেক্ষেত্রেও আমরা বল প্রয়োগ করে করতে পারি। এক্ষেত্রে আমরা আকৃতিটা একটু বাড়ালাম। এই একই রকম আরও কিছু তোমাদের খুব পরিচিত উদাহরণ আমরা দিতে পারি। এটি খুব তোমাদের পরিচিত একটি জিনিস, যেটার সাহায্যে আমরা অনেক কিছুই কাজ করি। এরকম করে আমরা যদি টানি তখন কিন্তু এটার আকৃতির পরিবর্তন হচ্ছে এবং বল প্রযুক্ত করা হচ্ছে। আবারও তোমরা দেখেছো তোমাদের বিদ্যালয়ের করণিক, তিনি যখন কাগজে স্টাম্প করছেন তখন এরকম একটা জিনিস ব্যবহার করেন। এই জিনিসটাকে আমরা বলি ওয়াটার স্পঞ্জ। এর মধ্যে জল দিয়ে এর মধ্যে চিপছি, ছোট হচ্ছে, চিপছি, ছোট হচ্ছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রতে আমরা বল প্রয়োগ করি। এটাকে তুলে দিয়ে যদি আমরা করি, চিপছি, ছোট হচ্ছে, আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসছে। এই ক্ষেত্রে আমরা হাতের সাহায্যে বা আঙুলের সাহায্যে বল প্রয়োগ করছি। আরও একটা জিনিস রয়েছে, এটা একটা স্প্রিং। এই স্প্রিংটাকে আমি চেপে ছোট করতে পারি দু আঙুল দিয়ে, ছেড়ে দিলে আগের জায়গায়, আবার টেনে একটু লম্বা করার চেষ্টা করতে পারি আগের জায়গায়। আরও ছোটোখাটো স্প্রিং কিংবা ভারী অর্থাৎ বেশি ক্ষমতা সম্পন্ন মোটা স্প্রিংও হতে পারে, সেক্ষেত্রে আমাদের বেশি কম বল প্রয়োগ করতে হবে। তাহলে এইরকম ক্ষেত্রগুলিতে আমরা বস্তুর আকৃতির পরিবর্তনের জন্য বল সাধারণত প্রয়োগ করে থাকি। আরেকটা ছোট্ট ভিডিও আমি তোমাদের দেখাবো আকৃতি পরিবর্তনের ক্ষেত্রে। এক্ষেত্রে অপেক্ষাকৃত একটু বেশি বল প্রয়োগ করতে হয়। তোমাদের আশেপাশে যদি কোথাও কোনো গ্রিলের কারখানা থাকে, অর্থাৎ যারা লোহার রড ফড দিয়ে বিভিন্ন জিনিস বানান, তাদের কাছে এরকম একটা লোহার দণ্ড রয়েছে। সেই দণ্ডটাকে বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে তারা আকৃতি পরিবর্তন করছেন এবং অবশ্যই তারা বল প্রয়োগ করছেন। বারে বারে একটি লোহার ফ্রেম দিয়ে একটি লোহা দণ্ডের আকৃতি তারা পরিবর্তন করছেন। এটা আমাদের খুব পরিচিত দৃশ্য। এ সমস্ত ক্ষেত্রতে যেটা প্রয়োগ করা হচ্ছে সেটিকে আমরা বলবো বল। তাহলে আমরা বল সংক্রান্ত আলোচনার শেষ পর্যায়ে এসেছি। দেখা যাক এবারে কয়েকটা বিষয়। এখানে কতগুলো আলপিন রেখেছি আমি যদি চাই এই আলপিনগুলো আমার হাতের এখানে উঠে আসুক, অর্থাৎ ও আপনা আপনি গতি সৃষ্টি করুক। আমরা পূর্বের যে গতিগুলো সৃষ্টি করেছি দেখেছি স্পর্শ করে বল প্রয়োগ করতে হয়েছে। তাহলে আমি যদি স্পর্শ করে করি উঠে আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি চাই এরা উপরের দিকে উঠে আসুক, আমি মন্ত্র প্রয়োগ করতে পারি। মন্ত্র বলে কি একে উপরের দিকে তুলতে পারবো? দেখা যাক আমি মন্ত্র না প্রয়োগ করেও কি করে এদেরকে কারোর সঙ্গে সংস্পর্শে না লাগিয়ে, টাচ না করে, স্পর্শ না করে আমি এদেরকে উপরের দিকে তুলে আনতে পারি। নিশ্চয়ই দেখতে পেলে তোমরা। আরেকবার দেখো, তাহলে আমি স্পর্শ করানোর পূর্বেই আলপিনগুলো আমার হাতের এই লাল ইউ আকৃতির দণ্ডটাতে এসে আটকে গেল। অর্থাৎ আমি
এদেরকে স্পর্শ না করেও তাদের স্থান পরিবর্তন করিয়ে দিতে পারি। তোমরা বলতে পারো এটা আমার মন্ত্রপুত দণ্ড কিনা। আরেকটা কাজ করতে চাইবো আমি এই কাগজটাকে কয়েকটা টুকরো করলাম। এরপর আবারও আমি একই পদ্ধতিতে একে চাইবো যে আমার হাতের উপর থেকে উঠে আসুক। উঠে আসবে কি? উঠে যে আসছে না সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি, কিন্তু একটা কাজ করলে এটা উঠে আসতে পারে। আমি এই পেনটার সাহায্যে, পেনটার কাছে যদি নিয়ে আসি, পেনটাকে যদি এরকম কিছু করা যায় যে এটি কাগজগুলো পেনের গায়ে আটকে যাবে, কোনো রকম সংস্পর্শ ছাড়াই আপনা আপনি উঠে আসবে, সেটা করা যায় কি না দেখা যাক। যাই হোক, তোমরা নিশ্চয়ই প্রথমে বুঝতে পারলে যে কতগুলো কাগজ, দু একটা কাগজ এই পেনের গায়ে আটকানোর চেষ্টা করলো স্পর্শ করার আগেই। আরেকবার কাজটা করা যেতে পারে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে আমি স্পর্শ করার আগেই কিন্তু কাগজগুলো উপরের দিকে উঠে এসেছে। তাহলে এটা আমরা করতে পারি কোনো কোনো বিশেষ ক্ষেত্রতে, যে স্পর্শ না করেও কোনো বস্তুর গতির কিংবা অবস্থানের পরিবর্তন ঘটাতে পারি। আরেকটা ছোট্ট কাজ আমরা করব। আমি এই ছোট্ট প্লাই বোর্ডটার উপরে একটা আলপিনের বক্সটা রেখেছি। এখন আমি যদি চাই যে এটা এদিক থেকে এদিকে যাক, এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসুক, আমি কি স্পর্শ না করে এদিক থেকে এদিকে আনতে পারবো? তোমাদের সকলের অভিজ্ঞতাই বলে সেটা সম্ভব নয়। কিন্তু তোমাদের সকলেরও নিশ্চয়ই আরেকটা কারুর উপায় মনে হচ্ছে যে এই বস্তুটাকে এদিক থেকে এদিকে নিয়ে আসার জন্য আমি আরেকটা কাজ করতে পারি। তোমাদের যেটা মনে হচ্ছে সেটা আমি করে দেখছি। আমি যদি এটাকে এদিক থেকে এরকম করে তুলে দিই, তাহলে এদিক থেকে এদিকে চলে এলো। তাহলে আমি আলপিনের বাক্সটাতে স্পর্শ না করেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে চলে আসতে পারলাম একটা বিশেষ উপায়। এই যে তিনটি ক্ষেত্রতে আমরা স্পর্শ না করেই কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন করলাম, এক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে, বা তোমরা আমার সঙ্গে দ্বিমত হতেই পারো, যে তোমাদের মনে হচ্ছে যে আমি সকলকে তো করতে পারছি না, কেন আমি প্রথম ক্ষেত্রে আলপিনগুলোকে নিলাম, কেন আমি পেনটাকে নিলাম না, দ্বিতীয় ক্ষেত্রে কেন কাগজটাকে নিলাম আর পেনটাকে নিলাম, অন্য কিছুকে কেন নিলাম না? তার নিশ্চয়ই কারণ আছে। আর এক্ষেত্রতে আমরা আলপিনের বক্স নিয়ে না নিয়ে অন্য কিছুও নিতে পারি। যেমন আমরা এটাকেও নিতে পারি। এর ক্ষেত্রেও আমি যদি এরকম করে দিই তাহলে ও দিক থেকে এদিকে চলে যাবে। যে কোনো বস্তুকেই আমি যদি এরকম একটা ঢালু জায়গাতে রেখে দিই তাহলে সে আপনা আপনি নিজে চলে আসে, তাকে স্পর্শ করতে হয় না। এই তিনটে ক্ষেত্রতে কি তাহলে বল প্রয়োগ করতে হচ্ছে না আমাদের? তোমরা যেহেতু একটা সিদ্ধান্ত আমরা নিয়েই ফেলেছি আগে, যে কোনো বস্তুকে তার স্থান পরিবর্তন করতে গেলে কিংবা আকৃতি পরিবর্তন করতে গেলে তাকে তার উপর বল অবশ্যই প্রযুক্ত করতে হবে, এক্ষেত্রে আমরা স্পর্শ না করলেও আমরা বলতে পারি যে এক্ষেত্রগুলিতেও বল প্রযুক্ত হয়েছে। এই বলগুলি হলো বিশেষ ধরনের বল। প্রথম ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা আমি একটি চুম্বকের ব্যবহার করে আলপিনগুলোকে তুলেছি। এখানে যে বল কাজ করেছে তার নাম হলো চৌম্বক বল। দ্বিতীয় ক্ষেত্রতে যেখানে আমি ফাইবারের পেনের দ্বারা
চুলে ঘষে কাগজের টুকরোগুলোকে ওপর দিকে তুলেছি, সেক্ষেত্রে যে বল কাজ করেছে সেটাকে আমরা বলি স্থির তড়িৎ বল। আর তৃতীয় ক্ষেত্রতে আমি একটা ঢালু তলে যেটাকে গড়িয়ে দিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, এক্ষেত্রে যে বল কাজ করেছে তাকে আমরা বলবো অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবীর টান। তোমরা এই পরীক্ষাটা যে কোনো বস্তুর ক্ষেত্রেই করতে পারো। অভিকর্ষ বলের ক্ষেত্রে এরকম নততল না হলেও আমি যদি বলটাকে এখান থেকে ফেলে দিই, এক্ষেত্রে অবশ্যই টাচ করতে হচ্ছে, তাহলে আমি যে টাচ না করার ব্যাপারটা বোঝানোর ক্ষেত্রে, যে স্পর্শ করছি না, সেটা বোঝানোর ক্ষেত্রে এইটি বেস্ট। আর না হলে আমি যদি এমনি ছেড়ে দিই, এরকম হাত ধরে রেখেছি, কোনো বলই প্রযুক্ত করছি না, আমি তো কিছুই করছি না, আমি হাতটা সরিয়ে নেব, আপনা আপনি নিচে পড়ে যাবে। তাহলে গতি তো সৃষ্টি হলো, আমরা কোনো স্পর্শ করলাম না বা স্পর্শের সাহায্যে কোনো রকম বল প্রয়োগ করলাম না। তাহলে সত্যি সত্যিই আমরা স্পর্শ না করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতে পারি। অ্যাকচুয়ালি আমরা পারি না, আমরা কোনো বিশেষ উপায় করতে পারি, আমরা দেখতে পারি যেটা হয়, এটা সম্ভব। সেই তিনটের নাম হলো চুম্বক, স্থির তড়িৎ এবং অভিকর্ষ, কিংবা কখনো কখনো আমরা তাকে বৃহৎ অর্থে মহাকর্ষও বলতে পারি। ধন্যবাদ।